18 ডিসেম্বর প্রথম আলো অনলাইনে প্রকাশিত মতামত বিভাগের সোহরাব হাসানের তারা পাবেন মহার্ঘ ভাতা, অন্যরা কি টিসিবি টাকার লাইনে দাঁড়াবে শীর্ষক লেখাটি পড়ে আমার মতো লাখ লাখ 10 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী ভীষণ মর্মাহত। 1973 সালে প্রথম পে স্কেল থেকে শুরু করে 2009 সালের পে স্কেল পর্যন্ত সব পে স্কেলের বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম চালু ছিল, তবে তা ছিল একটি নির্দিষ্ট হারে। 5 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 60, 60 থেকে 70 টাকা হারে। আবার 2009 এর বাৎসরিক 190 থেকে 210, 210 থেকে 220, 220 থেকে 240, 40 থেকে 265 টাকা হারে। পূর্বের পে স্কেলে কেউ বেতনক্রমের সর্বশেষ ধাপে পৌঁছালে পরবর্তী বছর উচ্চতর বেতনক্রমের মূল বেতন নির্ধারণ হতো। একই পদে 8 থেকে 12, 12 থেকে 15 বছর চাকরি করলে টাইম স্কেল পাওয়া যেত। এতে যেসব পদে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকলেও আর্থিক সুবিধা পাওয়া যেত। কিন্তু 2015 সালে পে স্কেলের সাময়িকভাবে বেতন দ্বিগুণ হলেও দীর্ঘমেয়াদে 10 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এখন প্রতি বছর বেতন বৃদ্ধি 5% হারে হয়। 2015 পরবর্তী বাজারে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে ভালো জানার কথা প্রথম আলোর পত্রিকার। সেই সঙ্গে ডিজেল, গ্যাস, বিদ্যুতের দাম কতবার কত হারে বৃদ্ধি পেয়েছে সেটা বিবেচনায় নেবেন। 10 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা চাকরি জীবনে একটি পদোন্নতি পেতে ক্ষেত্র বিশেষ 15 থেকে 20, 20 থেকে 25 বছর সময় অতিবাহিত হয়। 2015 সালে পে স্কেলে 8 থেকে 12, 12 থেকে 15 বছরের চাকরি করলে টাইম স্কেল সুবিধা নেই। আছে দুটি উচ্চতর গ্রেড যা 10 থেকে 16 বছর একই পদে চাকরি করলে পাওয়া যায়। আবার 2015 সালে পে স্কেলে কেউ বেতনক্রমের সর্বশেষ ধাপে পৌঁছালে তার মূল বেতন আর বৃদ্ধি পায় না। যদি তার আর পদোন্নতি না হয় তাহলে তাকে বছরের পর বছর বার্ষিক বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হতে হবে। এমন অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা 5 থেকে 6 বছর বার্ষিক বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হয়ে অবসরে গেছেন। অত সন্দেহজনক চাকরিতে সব কর্মকর্তা ও কর্মচারী বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন এটা চাকরির বিধি। যদি না কারো বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে, বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধের শাস্তি আরোপ থাকে। কেবল 2015 সালের পে স্কেলের একটি ধারার কারণে সন্দেহজনক চাকরি করা বার্ষিক বেতন বৃদ্ধি পায় না। এতে চাকরি জীবনের শেষ দিকে বেতন ও পেনশন নির্ধারণে অনেক আর্থিক ক্ষতি হয়। বাজারের সঙ্গে মিল রেখে বেতন নির্ধারণ করুক, আর কারো বিরুদ্ধে দুর্নীতি পেলে কঠিন থেকে কঠিনতর সাজা দিক। কিন্তু কম বেতনে চাকরি করা কথা বলার মানে হচ্ছে দুর্নীতিকে উৎসাহিত করা। আমরা কোনো বেনজির মতিউর আবিদ মালেক হতে চাই না। আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে পরিবার নিয়ে ন্যূনতম মৌলিক জীবনযাপন করতে চাই। বছরে মাথাপিছু $2,784 সমপরিমাণ টাকা 20 গ্রেডের একজন কর্মচারীর আয় হতে হবে। 2015 সালে 8,200 টাকা মূল বেতনের চাকরি শুরু করা একজন নিম্ন পদের কর্মচারী মাসে সব মিলিয়ে 15,300 টাকা বেতন পান। সেই একই কর্মচারী 2024 সালে 12,240 টাকা মূল বেতনে মাসে সব মিলিয়ে এখন 21,000 টাকা বেতন পান। এই হিসাব আবারও ঢাকার বাইরে আবার কম। এর ভিতরে প্রায় 10 বছর অতিবাহিত হয়েছে। এই সময় বাজার মূল্য, ডিজেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির তুলনা করলে এই কর্মচারীর বেতন কমে গেছে। এখন একজন সিএনজি চালক, রাজমিস্ত্রি, হেলপারও মাসে 30,000 টাকা আয় করেন। একজন 20 গ্রেডের
বাস্তবতা ঠিক উল্টোটাই তাদের সামনে নিয়ে আসছে। সরকার শিল্প খাতে গ্যাসের দাম এক ধাপে ঘনপ্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার প্রস্তাব দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ধুঁকতে থাকা শিল্প খাতে বড় একটা ধাক্কা লাগবে। এমনিতে সরকার পতনের পর সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিল্প খাত ও এর শ্রমিকরা। অনেক কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। দেশে হঠাৎ অপরাধ বেড়ে যাওয়ার পেছনে এই কাজ হারানোর বাস্তবতাকে অস্বীকার করা যাবে কি? গ্যাসের দাম বাড়লে পাটিগণিতের ঐকিক নিয়মের সূত্রে জিনিসপত্রের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। নতুন বছর মানে বাংলাদেশের মানুষের সামনে নতুন ব্যয়ের বোঝা যুক্ত হওয়া। রংপুর থেকে আমার এক বন্ধু তার সন্তানের স্কুলে ভর্তির ফির ব্যাপারে ফোন দিয়েছিলেন। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য 20,000 টাকা ফি দিতে হবে। মানে যাদের ছেলেমেয়ে বেসরকারি স্কুল কলেজে পড়ে তাদের অনেকের জন্য বছরটা শুরুটা হয় এরকম রূঢ় বাস্তবতা দিয়ে। প্রাইভেট স্কুলগুলো নিয়ম বানিয়ে ফেলছে, প্রতি বছর ভর্তি ফি দিতে হবে। এই যে এক দেশে 7-8টা শিক্ষা ব্যবস্থা, এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? নতুন বছর মানে যারা ভাড়া বাসায় থাকেন তাদের বাসা ভাড়া বাড়া, যারা বাড়তি খরচের সঙ্গে কুলিয়ে উঠতে পারেন না তাদের চলে যেতে হয় শহরের আরেক প্রান্তে কম ভাড়ার বাসায়। এই যে ঋত্বিক ঘটকের নাগরিক সিনেমার শেষ দৃশ্যটা এই শহরের একটা রূঢ় বাস্তবতা। নতুন বছরে ধনী মধ্যবিত্ত গরিব সবার খরচ বাড়ছে। এখানে সরকার নীতিটা সাম্যবাদী, কারণ সরকার 100-এরও বেশি পণ্য সেবায় ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ভ্যাট হলো পরোপ কর। পোশাক কিনতে, ওষুধ কিনতে, বেড়াতে গেলেও খরচ বাড়বে, রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে, বিদেশি ফল খেতে গেলে খরচ বাড়বে, মুঠোফোনে কথা বলতে গেলে খরচ বাড়বে, ইন্টারনেট ব্যবহার করতে গেলে। অর্থ উপদেষ্টা অবশ্যই বলছেন এই বর্ধিত ভ্যাটে মূল্যস্ফীতি হবে না, কিন্তু এটা নিশ্চিত এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছোট মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তা। ব্যয়ের মানুষ ভোগ কমিয়ে দিতে তাতে শেষ পর্যন্ত অর্থনীতির 12টা বাজবে। প্রথম আলোর খবর বলছে রাজস্ব আদায় কম, IMF চাপ দিচ্ছে বিদেশি ঋণ আসছে না, তাই বাজেট ঘাটতি মেটাতে শুল্ক কর ভ্যাট বাড়ানোর সহজ রাস্তা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভ্যাট বাড়ানোর কারণে মানুষের পকেট থেকে সরকারের কাছে যাবে 12,000 কোটি টাকা। এরকম সিদ্ধান্তে মানুষ যে অসন্তুষ্ট ও ক্ষুব্ধতা সামাজিক যোগাযোগ মাধ্যম খুলতেই আঁচ করা যায়। বিএনপি, নাগরিক কমিটি সহ সব ধারার রাজনৈতিক দল সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রোল করে এটিকে বলছেন ভ্যাটাভুত্থান। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি 2 অঙ্কের চলমান তখন জনগণের উপর 12,000 কোটি টাকার শুল্ক কর বসানোর যুক্তি কী? আমনের ভরা মৌসুমে চালের দাম বেড়েছে। সবচেয়ে সংজ্ঞার বিষয় হচ্ছে মোটা চালের দামও বেড়েছে। এটি আমাদের 2007 থেকে 8 সালের কথা মনে করিয়ে দেয়। বন্যা চিডরের কারণে ধানের উৎপাদন কম হয়, সে সময় এক লাফে চালের দাম বেড়ে গিয়েছিল। বন্যার কারণে এবার আমনের উৎপাদন কিছুটা কম হবে, সেটা আগে থেকেই ধারণা করা হয়েছিল। আগেভাবেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিলে বাস্তবে আমদানি হয়েছে অনেক কম। গরিব মানুষের খাবার খরচের সিংহভাগ ব্যয় হয় চালের পেছনে। চালের দাম বেড়ে গেলে সবচেয়ে বড় সংকটে পড়েন তারা। টিসিবি ট্রাকের পিছনে মানুষের লম্বা লাইন বলে দিচ্ছে সংকটটা কতটা প্রকট। বাজারের থেকে কম দামে চাল, তেল ও ডাল কেনার লাইনে দাঁড়িয়ে অনেক শূন্য হাতে ফেরত যেতে হতো, কিন্তু হঠাৎ ওই ট্রাক সেল বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষি পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে 43 লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই 43 লাখ পরিবার 56 লাখের রাজনৈতিক বিবেচনা তাদের কার্ড বাতিল করা হয়েছে। বাজারে এখন স্বস্তি একমাত্র শীতকালীন সবজির দামে, নতুন পেঁয়াজের দামে। কিন্তু এই স্বস্তিটা কেনা যাচ্ছে যশোর, খুলনা, রংপুর, দিনাজপুরে, বগুড়া সহ দেশের হাজারো সবজি চাষির দীর্ঘশ্বাসের বিনিময়ে। ফুলকপি, পাতাকপি সহ সবজি তারা 2-3 টাকার বেশি দামে বিক্রি করতে পারছেন না। তাদের উৎপাদন খরচ তো দূরে থাক, বাজার নিয়ে যাওয়ার খরচেই উঠছে না।
এনজিও মহাজনদের কাছ থেকে ঋণ করে চাষ করে সবজি ফলাতে হয়েছে তাদের। দাম না পাওয়ায় তারা যেসব সবজি গরু ছাগলকে খাওয়াচ্ছেন, প্রশ্ন হচ্ছে এই যে ধাক্কা, সেটা কাটিয়ে উঠতে কতদিন লেগে যাবে কৃষকদের? এই যখন বাস্তবতা, তখন সরকার 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে। সমকালের এক প্রতিবেদন জানাচ্ছে, মহার্ঘ ভাতার জন্য 1 বছরের সরকার বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। প্রশ্ন জাগছে, সরকার কেন একদিকে শতাধিক পণ্য ও সেবার শুল্ক কর বাড়িয়ে 12,000 কোটি টাকা মানুষের পকেট থেকে বের করতে চাইছে, অন্যদিকে মহার্ঘ ভাতায় 7,000 কোটি ব্যয় করার কথা চিন্তা করছে? অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা কী আছে? এটা কি আমলাতন্ত্রকে খুশি করার সেই পুরনো পথ নয়? সিদ্ধান্তগুলো কে নিচ্ছে, কার পক্ষে যাচ্ছে, কে যাচ্ছে, ব্যাখ্যা কে দেবে? ভ্যাট বাড়ানোর কারণে তেমন কোনো অসুবিধা হবে কিংবা কর জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাট বাড়ানো হয়েছে, এমন বক্তব্যের সমাধান খুঁজে বের করা জরুরি। অর্থনীতির সর্বব্যাপী সংকট সমাধানের জন্য আমরা এ জায়গায় আগে একদল নিবেদিত প্রাণ নেতৃত্ব দেখি নাই, এখনও সেটা দেখছি না। অথচ ছাত্র জনতার অভ্যুত্থান ঘুরে দাঁড়ানোর কি বিশাল এক সম্ভাবনা নিয়ে আসছে।